স্যারকে কেউ ছুরি মেরেছে। স্যার স্যার ও নো ও নো, হি ইজ ডেড। তুমি দরজাটা দেখো, দরজা দেখো তাড়াতাড়ি। আরে দরজা তো ভেতর থেকে বন্ধ, তার মানে খুনি ঘরের ভেতরেই কোথাও আছে। ওদিকে দেখো, তুমি ভেতরটা দেখো, তাড়াতাড়ি যাও। দেখছি। তাহলে এখানে কেউ ছিল না? হ্যাঁ স্যার সত্যি বলছি, এখানে মেহেন স্যার আর আমাদের ছাড়া আর কেউ ছিল না। বুঝতেই পারছি না যে খুনটা করলো কি। আচ্ছা, আপনারা এখানে এসেছিলেন কেন? স্যার একজন মহিলা ফোন করেছিলেন যে ওনার প্রাণ বিপদে আছে, ওনাকে বাঁচাতেই আমরা এখানে এসেছিলাম। কিন্তু এখানে তো কোনো মহিলা ছিলই না, আর ফোনটাও একটা প্রাইভেট নম্বর থেকে করা হয়েছিল। আচ্ছা, এগুলো একটা ষড়যন্ত্র, প্ল্যান করে করা ষড়যন্ত্র। স্যার, এই যে এখানকার ওয়াচম্যান স্যার। তুমি গোডাউন কটায় বন্ধ করেছিলে? স্যার রাত 10টার সময়। সেই সময় এখানে কেউ ছিল? না স্যার, ভালো করে চেক করেছিলাম, কেউ ছিল না। আপনারা এই রুমের দরজাটা খোলা রাখেননি তো ভেতরে আসার পরে? না, ভেতরে ঢুকতেই আমরা সবার আগে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলাম। স্যার খুন হওয়ার পরেও আমরা দরজা চেক করেছিলাম, ভেতর থেকে বন্ধই ছিল। খুনি আগে থেকেই ভিতরে ছিল, কেতন স্যারের বাড়ির মতো। একটাই দরজা যেটা বন্ধ ছিল, আর কোনো জানালা নেই। তাহলে খুনি গেল কোথায়? স্যার আবারও একজন এমন অফিসারের খুন হয়েছে যাকে আমরা চিনি। আমার মনে হচ্ছে খুনিকে আমি চিনি। অভিজিৎ, তুমি কি করে খুনিকে চিনবে? তুমি তো দেখোইনি খুনিকে। বুঝে গেছি স্যার, আপনি কার দিকে ইঙ্গিত করছেন। তুমি জানো এসব কি? হ্যাঁ, এটা এশিয়ার নামকরা ক্লাসিক আর্টওয়ার্ক, কিন্তু এসবের এই কেসের সঙ্গে কি সম্পর্ক? যেটাকে তুমি এশিয়ার বিখ্যাত আর্ট ওয়ার্ক ভাবছো, সেটা আর্ট ওয়ার্ক ঠিকই, কিন্তু অরিজিনাল নয়। এটা ডুপ্লিকেট, নকল। এগুলো নকল, কিন্তু দেখতে একদম আসল, অথচ এটা নকল। কিন্তু এই আর্টওয়ার্কের এই দুটো মার্ডারের সঙ্গে কি সম্পর্ক? এটা 5 বছর আগের কথা দয়া। তোমার এটা মনে আছে? তুমি আর এসিপি স্যার ডেপুটেশনের জন্য দিল্লি গিয়েছিলে। সেই সময় কিছুদিনের জন্য আমি আর পুরবী একটা কেসে ক্রাইম ব্রাঞ্চের হয়ে কাজ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু মনে পড়ছে। এটা সেই কেস না যাতে কেউ নকল আর্টওয়ার্ক বানিয়ে সেটাকে বেশি দামে বেচার চেষ্টা করছিল? কারেক্ট, এই আর্টওয়ার্ক সেই বানিয়েছে, মিখেল। ওর নাম মিখেল। এমনটা নয় যে ওর প্রতিভা বাকি শিল্পীদের থেকে অনেক কম ছিল, তবে সত্যি কথা বলতে ও ওদের থেকে অনেক বেশি ট্যালেন্টেড ছিল। আর সেই জন্যই হয়তো ও একদিন ভেবেছিল যে অরিজিনাল পেন্টিং তো সবাই বানাতে পারে, কিন্তু অরিজিনালের মতো সেম কপি বানানো সবার পক্ষে সম্ভব নয়। আর এই কাজে এত টাকা ছিল যে ওর আসল পেন্টিং বানানোর কোনোদিনও প্রয়োজনই হয়নি। ও কোটি কোটি টাকা ইনকাম করেছিল মহান আর্টিস্টের অরিজিনাল পেন্টিংয়ের নকল পেন্টিং বানিয়ে। আর ওর কাজ এতটাই ভালো ছিল যে কেউ বলতে পারতো না যে পেন্টিংটা আসল না নকল। অনেকবার তো 30-40 বছরের আগের ক্যানভাসে পেন্টিং করেছে ও, অথচ সেটা কারো পক্ষে ধরাই সম্ভব ছিল না। কিন্তু একদিন পরিস্থিতি এমন হলো, অনেক আর্ট প্রেমী যখন কোটি কোটি টাকা লস করলো, তখন ক্রাইম ব্রাঞ্চ মিখেলকে ধরার দায়িত্ব আমাদের 4 জন অফিসারকে দেয়। কেতন স্যার, মহেন, পুরবী আর আমি। মিখেলকে ধরা এত সহজ ছিল না, কিন্তু কথায় আছে না, পিঁপড়েকে ধরতে হলে মিষ্টির ব্যবহার করতে হয়। আর এই পিঁপড়ের মিষ্টি ছিল
ওর পুরনো ক্যানভাস আর সেই কেমিক্যাল যেগুলো ও ব্যবহার করত 200 থেকে 250 বছরের পুরনো পেন্টিং তৈরি করতে। আমরা সমস্ত আর্ট গ্যালারি আর দোকানে নজর রাখতে শুরু করে দিই যেখানে এইসব জিনিস পাওয়া যেত। যারা এই সমস্ত জিনিস কিনতে আসতো তাদের পুরো ঠিকুজি কুষ্টি বার করতাম আমরা। এই যতগুলো ছবি পাঠাচ্ছি প্রত্যেকের ডিটেলস আমার লাগবে। আর তারপরে 1 সপ্তাহ পরে আমরা এমন একটা মেয়েকে দেখলাম যে জিনিসপত্র তো কিন্তু তার কোনো আর্ট ব্যাকগ্রাউন্ড ছিলই না। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে স্যার। এই মেয়েটা ব্যাংকে কাজ করে, এর এই জিনিসগুলো কেন প্রয়োজন পড়ে, তাও আবার প্রত্যেক দ্বিতীয় দিন? হ্যাঁ স্যার, এই মেয়েটার প্রবলেম তো আছে মনে হচ্ছে। এই মেয়েটার একটু গন্ডগোল আছে, ওর পিছু নাও, দেখো কোথায় যাচ্ছে। স্যার আমি ওকে 3 দিন ধরে ফলো করেছি, কিন্তু কিছু জানতে পারিনি। কারণ ও এই সমস্ত জিনিস নিয়ে ওর বাড়ি চলে যেত, কিন্তু 4র্থ দিন ও অন্য কোথাও গেল। নিখিল, 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 নিখিলও না, এখনো লাঞ্চটাও করেনি। এখনো লাঞ্চও করনি? এত কি কাজে ব্যস্ত থাকো যে খাওয়ার টাইম থাকে না? তোমায় দেখলেই তো আমার পেট ভরে যায়। জানো, বেবিকে মাখন লাগানোর না, এটা অনেক পুরনো আইডিয়া। মাখন নয়, সত্যি বলছি, তোমার মতো ভালোবাসতে পারে এমন জীবনসাথী কোথায় পাবো আমি, যে আমার জন্য নিজেকেও বিপদে ফেলতে পারে। আমি তো তোমার জন্য নিজের জীবনটাও দিতে। খবরদার, এরকম কথা যদি আরেকবার তুমি বলেছ, যদি তোমার কিছু হয়ে যায় না, আমি এই দুনিয়াটাকে আগুন লাগিয়ে দেবো। এত ভালোবাসো আমায়? নিজের থেকেও বেশি। যদি আমি কিছু চাই, তুমি আমায় দেবে? আমি জানি তুমি আমার থেকে কি চাইবে, যে আমি কেন সবকিছু ছেড়ে দিচ্ছি না। জানোই যখন, তাহলে তুমি কেন ছেড়ে দাও না?
শীতল, মানুষের জীবনে দুটো নেশা হয়, আমার ভালোবাসার নেশা তুমি পূরণ করো, আর আমার দ্বিতীয় নেশা শিল্পীর, যেটা আমার কাজটাকে পূর্ণ করে। এই দুটোর মধ্যে একটাও যদি আমার থেকে দূরে যায় না, তাহলে আমি অসম্পূর্ণ থেকে যাব। আর আমি চাই যে ইতিহাস আমায় সব থেকে ভালো স্বামী আর সব থেকে ভালো আর্ট চোর হিসেবে মনে ব্যাস রাখে। মিখেল, অনেক ইতিহাস লিখেছ, বাকি জীবনটা জেলেই কাটিও। মিখেল, প্লিজ আমার কথা শোনো, জেদ করো না, নিজেকে আইনের হাতে তুলে দাও প্লিজ। না, আমি করব না। নিখিল! শীতল, মিখেল দাঁড়া, বলছি, দাঁড়া, শীতল, দাঁড়া। শীতল, চোখ খোলো, শীতল। শি ইজ ডেড, স্যার। তোমাদের জন্য আমার শীতল আমাকে ছেড়ে চলে গেল। ছাড়বো না আমি তোমাদের। তোমার স্ত্রীর মৃত্যুর জন্য আমরা দুঃখিত, কিন্তু তার জন্য দায়ী আমরা নই, তুমি। না তুমি অপরাধের রাস্তায় হাঁটতে, আর না তোমার পাপের শাস্তি তোমার স্ত্রীকে ভোগ করতে হতো। কাজের শাস্তি কে পাবে এটা ভবিষ্যৎ বলবে। ওর 5 বছরের শাস্তি তো এতদিন শেষ হয়ে গেছে, কিন্তু ওর স্ত্রীর মৃত্যুর প্রতিশোধের আগুন হয়তো ওর মনের ভিতরে এখনো জ্বলছে। মানে কেতন বাবু আর মেহেনের পরে ওর টার্গেট এখন পুরো বিয়া তোমার ওপর। কারেক্ট। কিন্তু স্যার, ও এসব করছেটা কি করে? কারণ নজরে পড়ছে না কেন? এবার এই রহস্যের পর্দা তো মিখেলই তুলতে পারবে। ও তোমার আর আমার কোনো ক্ষতি করার আগে মিখেলকে আমাদের ধরতেই হবে। স্যার, স্যার কেতন বাবুর বাড়ি থেকে যে ফিঙ্গারপ্রিন্টসগুলো পেয়েছিলাম, হ্যাঁ, ওটা কারোর সঙ্গে ম্যাচ হয়েছে? স্যার ওই ওয়াটার পাইপলাইনে যে কাজ করে সে নির্দোষ হলেও যে লোকটা ইন্টারনেটের কাজ করে সে খুব গোলমেলে। এই ইন্টারনেটের লোকটা কে? স্যার রমেন স্যার। স্যার স্যার পুরনো পাপি স্যার, এই তো 6 মাস আগে ও অথর রোড জেল থেকে ছাড়া পেয়েছে স্যার। আর্থার রোড জেল? ওই মিখেলকে তো ওই জেলেই রাখা হয়েছিল। তার মানে ওই জেলেই এই অপরাধের প্ল্যানিংটা করা হয়েছিল, মিখেল আর ওই রমন যোগ মিলে নিয়ে। তুই নিশ্চয়ই আবার জেলে যেতে চাইবি না? না স্যার, আমার দ্বিতীয়বার জেলে পাঠাবেন না স্যার। যদি আজ আমি মিখেলকে না পাই তাহলে তোকে এখানেই পুঁতে দেবো। না স্যার, মিখেল আমার সাথে এখানেই দেখা করতো, এখানেই দেখা করতো, আমি সেখানেই নিয়ে যাচ্ছি আপনাদের। আমার মিখেলকে চাই, ব্যাস। হ্যাঁ স্যার, ওখানেই নিয়ে যাচ্ছি আপনাদের। হ্যাঁ শান্তি। কি? বাবা শরীর খারাপ করছে? কিন্তু এরকম হঠাৎ? আমি তো কেসের ইনভেস্টিগেশন করতে এসেছি। কি হয়েছে? স্যার ওই বাবা একটু অসুস্থ হয়ে পড়েছে। ওই শান্তি নার্স যে আমার বাবার দেখাশুনো করে, সেই ফোন করেছিল। ঠিক আছে, তুমি যাও, আমরা দেখে নিচ্ছি। কিন্তু স্যার। যাও, আর কোনো প্রয়োজন পড়লে ফোন করবে। কি হলো স্যার? ফ্রেডি, আমি এটা ভাবছি যে আমাদের এই সিআইডির কেরিয়ারে আমরা অনেকেই ক্লোজ রুম মার্ডার সমাধান করেছি, কিন্তু তাদের মধ্যে একটা কেসও এরকম ছিল না। হ্যাঁ স্যার, এর আগেও এরকম ঘর বন্ধ থাকার কেস এসেছিল,
কোথাও না কোথাও তো গোপন রাস্তা খুঁজে পাওয়াই যেত খুনির আসার এবং যাওয়ার জন্য। হ্যাঁ, হয়তো রুমের মধ্যে কোনো গুপ্ত পথ থাকে, না হলে রুমের মধ্যে কোনো রাস্তা বানানো হয় খুন করার জন্য। কিন্তু এখানে না তো কোনো গুপ্ত রাস্তা আছে, না রুমের মধ্যে কোনো গন্ডগোল করা হয়েছে, না। আর এই খুনি এমন যাকে দেখাই যাচ্ছে না। স্যার, আমার তো ভেবেই কিরকম মাথাটা ঘোরা শুরু হয়ে গেছে। খুনিকে দেখা যাচ্ছে না কেন? অনেক বছর আগে আমি একটা সিনেমা দেখেছিলাম যেখানে হিরো একটা গ্যাজেট লাগিয়ে অদৃশ্য হয়ে যেত, কিন্তু ওটা তো সিনেমা ছিল না স্যার। হ্যাঁ, ওটা তো সিনেমা ছিল, কিন্তু এটা তো বাস্তব জীবন। স্যার, কি ভাবছেন আপনি? এটাই ভাবছি, এর মধ্যে কোন জিনিসটা আমি বুঝতে পারছি না। ও মাই গড, তার মানে এই ব্যাপার। অনেকদিন ধরেই আমাদের চারজনকে ফলো করছিল, আর তুই ওকে হেল্প করছিলি এই সমস্ত কাজে। হ্যাঁ হ্যাঁ স্যার। কিন্তু এই ওয়ালপেপার, ফার্নিচার, এসবের ছবি কেন নিয়েছিলি? হ্যাঁ, ওই মিখেল যেমন যেমন বলেছিল আমি সেরকমই ছবি নিয়েছিলাম স্যার। ব্যাস, আমি শুধু জানতাম না এই ছবিগুলো নিয়েও কি করবে স্যার। তাহলে কি এই ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে খুনের রহস্য? হ্যালো, কেমন আছো অভিজিৎ বাবু? মিখেল। এতদিন পরেও তুমি আমার গলার আওয়াজ ভুলোনি। এমনিতে আমি জানতাম যে তুমি আমার বাড়ি পর্যন্ত নিশ্চয়ই পৌঁছবে। ইন্টেলিজেন্ট তুমি, কিন্তু সরি, তোমাকে স্বাগত জানাতে আমি বাড়িতে ছিলাম না। তোকে স্বাগত তো জানাবে সিআইডি, যখন আমরা তোকে আরেকবার ধরে জেলে নিয়ে যাব। জেল তো আমি তখন যাব না যখন তোমাদের নজরে আমি আসব। তার আগে এই ধাঁধাটা তো সমাধান করো যে আমি তোমাদের এমনিতে নজরে কেন আসছি না। কি হলো, কি ভাবনায় পড়ে গেলে? হ্যাঁ, আমি জানি তুমি ইন্টেলিজেন্ট, কিন্তু এতটাও ইন্টেলিজেন্ট নও যে এই কেসটাকে সমাধান করো। কেসটা তো তোমার আর পুরবীর মৃত্যু দিয়েই শেষ হবে। মিখেল, রাগ নয় অভিজিৎ বাবু, রাগ করে কেন নিজের বিপি বাড়াচ্ছ? চলো
একটা ছোট্ট তোমায় হিন্ট দিয়ে দিই। আমায় তুমি সেখানেই দেখতে পাবে যেখানে এই গল্পের শুরু হয়েছিল, যেখানে শীতলকে তুমি আমার থেকে ছিনিয়ে নিয়েছিলে। পুরবি মারা যাওয়ার আগে তো নিশ্চয়ই পৌঁছতে পারবে। মিখেল, মিখেল, হ্যালো পঙ্কজ, তুমি এক্ষুনি পুরবীকে ফোন করো, ওকে বলো বাড়িতে থাকতে, বাইরে বের না হতে। ও কি হলো স্যার? আচ্ছা, আমি যেটা ভাবছি সেটা যদি ঠিক হয় তাহলে জানা যাবে যে খুনি এগুলো কিভাবে করলো। কিভাবে? আশ্চর্য তো, বাবা তো পুরোপুরি সুস্থ আছে। তাহলে তাহলে শান্তি ফোন করে আমাকে ডাকলো কেন? আর নিজেও তো বাড়িতে নেই। ফোন করলাম, ফোনটাও ধরছে না। স্যার এই পুরবি তো ফোনই তুলছে না। কি ফোন তুলছে না? কোনো প্রবলেম নেই তো? স্যার মিখেল ওর কাছে পৌঁছে যায়নি তো? হতে পারে ওই যে ফোনটা এসেছিল ওর বাড়ি থেকে ওর বাবার শরীর খারাপের ব্যাপারে, হতে পারে ফোনটা মিখেলই করেছিল। স্যার পুরবির কিছু হবে না তো? আশা করছি আমরা সময় মতো পৌঁছে যাব। যদি পুরবীর কিছু হয় তাহলে না, এসে গেছি। এটা সেই জায়গা যেখানে মিখেলের ওয়াইফ মারা গিয়েছিল। ওই দিকটা দেখো। স্যার হ্যাঁ পঙ্কজ, জানি না স্যার কে গুলি চালালো। রবিকে পেলে? পুরবি ওখানে স্যার। ও নো, পঙ্কজ অ্যালার্ট থাকবে, আমাকে কভার করো, আমি যাচ্ছি পুরবীর কাছে। ভয় পেও না অভিজিৎ, এখনো ও মরেনি। কিন্তু যদি ওর কাছে যাওয়ার চেষ্টা করো তাহলে আমার আঙুল ট্রিগারের ওপর আছে, আর গুলিটা তো তোমার থেকে তাড়াতাড়ি পৌঁছবে। মিখেল, গুলি চালিও না। দেখো, তুমি প্রতিশোধ নিতে চাও তো? দেখো আমি এসে গেছি, তুমি পুরবীকে যেতে দাও। খবরদার, কোনো চালাকি নয় অভিজিৎ, কারণ তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু আমি তোমায় ভালো করে দেখতে পাবো। অভিজিৎ,
আমার কথা মন দিয়ে শোনো, তুমি একদম রিয়াক্ট করবে না। তুমি এই মিখেলকে দেখতে পাবে না। তুমি আর কেতনবাবু, ওকে কেতনবাবু স্টাডি রুমে দেখতে পাওনি। মাহান ওকে আর্ট ওয়্যার হাউসে দেখতে পাইনি। পূরবী নিজে ওকে ওর ঘরে দেখতে পাইনি। কেন? কারণ ওকে দেখা সম্ভব নয়। ও যেখানে যেখানে অন্যায় করে সেখানকার কোণে কোণে ও লুকিয়ে পড়ে। ওই রুমে, ওই ডেকোরেশনে ও এমন ভাবে লুকিয়ে পড়ে কেউ বলতেই পারবে না যে ও আর্ট পিস না একজন মানুষ। কেতনবাবুর রুমে ও ও ওয়ালপেপার হয়ে গেছিল, ওয়ালপেপার। আর মেহানের ওই ওয়্যার হাউসে ও ও পোর্ট্রেট হয়ে গেছিল। এটা আমি তখনই বুঝতে পারলাম যখন ওয়্যার হাউসের ক্রাইম সিনের ফটোগুলো আমি দেখলাম। তখনই আমার নজর ওই পোর্ট্রেটের আঙুলের উপর গেছিল। ও পোর্ট্রেট ছিল না, ওই মিখেল ছিল, মিখেল। ওকে দয়া, পঙ্কজ সাবধানে, পঙ্কজ সাবধানে, জঙ্গলে লুকিয়ে আছে। পঙ্কজ, তুমি এখানেই থাকো, পূরবীর দিকে নজর রাখবে। মিখেল, আমরা কিছুই করব না, আমরা এখান থেকে চলে যাচ্ছি। তবে তুমি পূরবীকে ছেড়ে দাও প্লিজ। দেখো, এসব করে আর কোনো লাভ নেই। আমি এখানে এসে গেছি, তুমি তুমি বলো কোথায় যেতে হবে, আমি চলে যাচ্ছি। বাস, আগে এগোবে না অভিজিৎ। আমার সাথে গেম খেলা বন্ধ করো। ঠিক আছে, ঠিক আছে, গুলি চালিয়ে কোনো লাভ নেই, আমরা এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু তুমি তুমি কি চাও মিখেল? যা কিছু হয়েছিল সেটা তো হয়ে গেছে, কিন্তু এসব করে তুমি কি পাবে? হ্যাঁ, আমার শীতলকে তুই আমার থেকে নিয়েছিলি, আমি তোকে ছাড়বো না। আমার শীতলকে দূরে করেছিলি।
তুমি ঠিক আছো তো? তোর আসল জায়গা জেলে, আর এইবার তুই বাইরে আসবি না, সোজা ফাঁসিতে ঝুলবি। আমার বউয়ের জ্বলন্ত চিতা দেখে আমি শপথ নিয়েছিলাম যে যতক্ষণ না তোমাদের চারজনকে আমি শ্মশানে পাঠাবো, না বেঁচে থাকবো না মরবো। দুজন তো গেল, এখন তোমরা দুজন বেঁচে। তোমাদের আইনকে বলো যেন শক্ত থেকে শক্ত জেল বানাই, কারণ এবার কোনো জেলই তোমাকে আমার থেকে বাঁচাতে পারবে না। ঠিক আছে, চলো নিয়ে যাও একে। চল চল। আসবো, ফেরত আসবো। স্যার, প্রথমে তো আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদের ডকুমেন্টারিতে অংশগ্রহণ করতে রাজি হয়েছেন। স্যার, যেমনটা আপনি জানেন, আমরা আমাদের ডকুমেন্টারির সাহায্যে সিরিয়াল কিলারদের সাইকোলজি, মানে এদের মনোবিজ্ঞানকে ভালোভাবে জানার চেষ্টা করছি। স্যার, তাহলে আপনি এ ব্যাপারে কি বলবেন? দেখুন, সিরিয়াল কিলার একজন বিশেষ ধরনের অপরাধী, বিপজ্জনক অপরাধী। এমনি সাধারণ আসামিরা, ওদের কাছে কোনো মোটিভ থাকে, কোনো কারণ থাকে খুন করার জন্য, কিন্তু সিরিয়াল কিলার না, ওদের কাছে কোনো মোটিভ নেই, শুধু নিজেদের শখ পূরণ বা এন্টারটেনমেন্টের জন্য খুন করে। ওরা প্রায় লোকেদের ওপরে বা পরিস্থিতিকে নিজের গ্রিপে রাখার চেষ্টা করে, আর তাছাড়া নিজেদের সিরিয়াল কিলিং ওষুধের ওপরেও অ্যাপ্লাই করে দেখে, তারপরে মানুষের ওপরে। আচ্ছা, এটা কখনো বলা যায় না যে ও কাকে বা কোন কোন লোককে নিজের শিকার তৈরি করবে। সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, সে এজেড বা ইয়াংও হতে পারে, কিন্তু একটা ব্যাপার আছে যেটা ওদের প্যাটার্ন হয় কিলিং এর, সেটা 2-3-4টে খুনের রিপোর্ট দেখার পরেই সেটা বোঝা যায়, আর তখনই আমরা আস্তে আস্তে ওদের পিছু নিতে পারি, তার আগে নয়। অনেক ক্ষেত্রে তো এরা কয়েক মাস ধরে নিজের শিকারের ওপর নজর রাখে, আর যখনই সুযোগ পায় ঝাঁপিয়ে পড়ে আর মেরে ফেলে। এই কারেন্ট কি করে চলে গেল? ওহ গড, এই কারেন্টটা এখনই যাওয়ার ছিল। কে? অনেকবার দেখা গেছে খুনিরা ভিকটিমের জিনিসও সঙ্গে নিয়ে গেছে। ভিকটিমকে খুন করার পরে হয়তো নিজের জয়ের মেডেল ভেবে, যে কোনো জিনিসই হতে পারে। কোনো মহিলার ঝুমকো দুলও হতে পারে, বা আংটিও হতে পারে, আবার কোনো নখও হতে পারে, এমনকি ভিকটিমের চুলও হতে পারে, মাথার চুলও।
চুল? সিরিয়াল কিলার্স এরা সবসময়ই একা থাকতে পছন্দ করে, ওদের কোনো বন্ধু হয় না। তাই অন্যদেরকে, এমন লোকেদেরকে এড়িয়ে চলতে হবে যাদের হাব ভাব বা চাল চলনে একটু অন্যরকম কিছু অদ্ভুত ধরনের আচরণ দেখা যায়। তা সত্ত্বেও ব্যাপারটা হলো, সিরিয়াল কিলার থেকে বাঁচতে হলে আমাদেরকে সাবধানে থাকতে হবে। সত্যি সাবধানতার প্রয়োজন। হ্যালো, এসিপি পদ্মমান হিয়ার। কোথায়? ঠিক আছে, আমরা এখনই পৌঁছচ্ছি। ওকে, থ্যাংক ইউ। সরি, যেতেই হবে। নো প্রবলেম স্যার। স্যার কিন্তু থ্যাংক ইউ, আপনি আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন। উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইওর থ্যাংক ডকুমেন্টারি। ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে। ওকে, একদম স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। নিয়ে যাও। সালুকে দেখে কি মনে হচ্ছে? বস, মৃত্যুর কারণ এখনো কিছু বুঝতে পারছি না। ল্যাবে নিয়ে গিয়ে দেখছি। আর ডক্টর, এই চিহ্ন? হ্যাঁ দয়া, এই যে চেয়ারে বাঁধা ছিল দড়ি দিয়ে, তারই চিহ্ন এটা। বস, আমি যাচ্ছি, ল্যাবে গিয়ে চেক করছি। স্যার, দিয়া এই পেন্ডেন্টটা পড়েছিল। কোনো বিশেষ লোকের কি এটা? স্যার, এই পেন্ডেন্টে জিপিএস বেস সেফটি অ্যালার্ম আছে। এই পেন্ডেন্ট পরে থাকা ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে, এই পেন্ডেন্টটা দুবার প্রেস করলে পেন্ডেন্ট পরে থাকা ব্যক্তির ইমার্জেন্সি লিস্টে যে কটা নাম্বার থাকবে তাদের কাছে একটা এসওএস মেসেজ যাবে যে এই ব্যক্তি বিপদে আছে। আচ্ছা, কাল রাত্রে এই পেন্ডেন্টটা দুবার টিপেছিল? হ্যাঁ স্যার। কটার সময়? প্রায় 12:30টার সময়। আর ওর এই এসওএস মেসেজ ওটা কার কাছে গেছে? স্যার, ওই দুজনের কাছে। এদিকে এসো। কি নাম তোমাদের? সমর। সমর। নবীন। নবীন। কি সম্পর্ক ছিল দিয়ার সাথে তোমাদের? স্যার, আমার গার্লফ্রেন্ড ছিল। স্যার, আমার কলেজের বন্ধু। যখন দিয়া তোমাদের এসওএস মেসেজ করলো তখন তোমরা কিছু করনি কেন? হ্যাঁ স্যার, এটার জন্য আমারও আফসোস হচ্ছে যে আমি ফোনটা সাইলেন্ট কেন রেখেছিলাম। যদি আমি ফোনটা সাইলেন্ট না রাখতাম, স্যার, আজ দিয়া বেঁচে থাকতো। ফোন সাইলেন্ট ছিল। আর তোমার নবীন, তোমার ফোনটাও সাইলেন্ট মোডে ছিল? না স্যার, স্যার আমি শুয়ে পড়েছিলাম আর আমি বুঝতেই পারিনি কখন আমার ফোনের ব্যাটারি ডেড হয়ে গেছিল। আশেপাশের ঘটনা থেকে আমি ওকে এই পেন্ডেন্টটা এনে দিয়েছিলাম, কিন্তু লাভ কি হলো যখন এটা কোনো কাজেই এলো না। ওই ঘটনার ব্যাপারে বলছো? ওই যে চুল কাটা গেছে ওই মেয়েদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এরকম ঘটনা অনেক ঘটেছে এই চত্বরে। এই দিয়ার মতো অনেক মেয়েরই চুল কাটা হয়েছে, কিন্তু কাউকে হত্যা করা হয়নি। আর লোকে তো এটাও বলছিল যে কোনো আত্মা টাত্মার চক্কর আছে। কি বললে তুমি? ভূত, আত্মা? আমি বলছি না স্যার, লোকেরা বলছে। স্যার, এই এলাকার সব মেয়েরা বেশ আতঙ্কিত রয়েছে। সূর্য ডোবার আগেই নিজেদেরকে বাড়িতে বন্দি করে নেয়। কিছু মেয়েরা তো নিজেরাই নিজেদের চুল কেটে ফেলেছে, আর অনেকে সাধু আর জ্যোতিষীদের কাছে যাওয়া শুরু করেছে। তারা মনে করছে এই সাধুদের আশীর্বাদে এই সমস্ত অলৌকিক শক্তির হাত থেকে রক্ষা পাবে। এটা কোনো অশুভ শক্তির কাজই নয়, এটা কোনো মানুষই করেছে। মানুষই করেছে এটা। স্যার, হ্যাঁ ইন্সপেক্টর সুশীল এই কেসটারই তদন্ত করছেন। হ্যাঁ, সুশীল বাবু বলুন। স্যার, কিছু বুঝতে পারছি না। এ প্রচুর মেয়ের চুল কেটেছে, কিন্তু মেরেছে শুধু একজনকেই। শুধু একটা মেয়েকেই মেরেছে? হ্যাঁ, কি বলতে চাইছেন আপনি? আরো মেয়েদের মারা উচিত ছিল? আমাদের লজ্জা করা উচিত। আমাদের থাকা সত্ত্বেও একটা মেয়ের জীবন চলে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে, অন্য কোনো নিরীহ মেয়ের মৃত্যু হওয়ার আগেই। বুঝেছেন আপনি? স্যার। পুরো ডিটেলসটা চাই আমার, যত তাড়াতাড়ি সম্ভব। যান। স্যার।
স্যার, হ্যাঁ ফেডরিক, এই নিন এই পুরো কাণ্ড কারখানার সমস্ত ফাইল। ইন্সপেক্টর সুশীল এই মাত্র পাঠিয়েছেন। কটা ফাইল পাঠিয়েছে? 8টা। দয়া, অভিজিৎ, ফাইলগুলো ভালো করে স্টাডি করো, চেক করো, দেখো, আর প্রত্যেকটা মেয়ের সাথে কথা বলে দেখো, জিজ্ঞাসা করো ওদের সাথে কি করা হয়েছে। দিয়া ছাড়া আর কোনো মেয়ের যেন প্রাণ না যায়। অদিতি, আপনি বলেছিলেন যে আপনি বিছানায় বসে লাইট অফ করেছিলেন, তারপর কি হয়েছিল? স্যার, হঠাৎ করে একটা জোরালো আলো আমার চোখে পড়লো, আর তারপরে কি হলো আমার কিচ্ছু মনে নেই। আমার শুধু ওই উজ্জ্বল আলো মনে আছে, তার বেশি আর কিচ্ছু নয়। আচ্ছা, তারপরে কি হয়েছিল? ঘরের আলো বন্ধ হয়ে যাওয়ার পর আমার চোখে একটা জোরালো আলো পড়লো, আর তারপর আমি আর কিছু দেখতে পাচ্ছিলাম না। আমার চোখ একদম ধাঁধিয়ে গেছিল। আচ্ছা, জ্ঞান ফিরে আসার পরে কি হয়েছিল? যখনই আমার চোখটা খুললো, আমি দেখলাম কেউ আমার চুল কেটে নিয়েছে। আমি চেঁচালাম আর তারপর আমি পুলিশকে কল করলাম। হ্যাঁ স্যার, আমিও একটা খুব জোরালো আলো দেখেছিলাম, যেরকম টিভিতে দেখেছিলাম সব মেয়েদের সাথে হয়েছে, ওরকম আমার সাথেও হয়েছে। ওই ভূতটা আমার চুল সব কেটে দিয়েছে। ভূত নয়, অপরাধী। এই এই আপনার হাতে কি রয়েছে? স্যার, আমার চুল। আপনার চুল? ও অপরাধী তোমার চুল কেটে নিজের সঙ্গে নিয়ে যায়নি? না তো। অদ্ভুত একটা ব্যাপার, এই আসামি যে যে মেয়ের চুল কেটেছে সেই চুলগুলো নিজের সঙ্গে নিয়ে গেছে, কিন্তু এই 4টে মেয়ের চুল কেটে চুলগুলো বাড়িতেই ফেলে গেছে। এটা কেন আসামি করলো আর কেন? স্যার, হতে পারে যে ওদের ওপর হামলা হয়নি, ওরা এগুলো এই নিউজে দেখেছে, তাই পাবলিসিটির জন্য এমন ভাব দেখাচ্ছে যে ওদের ওপরেই হামলা হয়েছে। স্যার, দুটো মেয়ের মানসিক অবস্থা খুব একটা ভালো নেই। ওদের ভুল ধারণা হয়েছিল ওদের সঙ্গে এরকম কিছু হয়েছে, কিন্তু সেরকম কিছু হয়নি। তার মানে শুধু 4টে মেয়ের ওপরে হামলা হয়েছে? অদিতি, বাণী, চিত্রা আর ঈশা? ইয়েস স্যার। একটা কাজ করি, আমরা আবার নতুন করে শুরু করি যেখান থেকে এসব শুরু হয়েছিল। ক্রাইম লোকেশনের ফটোগ্রাফ, প্রমাণ, যা কিছু পাওয়া গেছে ওখান থেকে সব কটা ভালো করে চেক করো দ্বিতীয়বার। কিছু না কিছু আমরা নিশ্চয়ই ছেড়ে গিয়েছি, যেটা এবারে আমরা পাবো। অদিতি, বাণী, চিত্রা, ঈশা। পেয়ে গেছি স্যার। হ্যাঁ স্যার, ঈশার বাড়িতে যে মোমবাতি ছিল তার মধ্যে এই ফিঙ্গারপ্রিন্টটা পেয়েছি। এটা আসামির হতে পারে স্যার। যদি এই ফিঙ্গারপ্রিন্টটা আসামির হয় তাহলে সে খুব ভুল করেছে। অভিজিৎ, আমাদের ক্রিমিনালের ডেটাবেসটা চেক করো, দেখো তো এ কোনো পুরনো পাপি কিনা। স্যার। হ্যাঁ বলো। স্যার, এ তো পুরনো পাপি, কিন্তু 17 বছর বয়স। 17 বছরের? হ্যাঁ স্যার, এই 17 বছরের বাচ্চাটা কুনাল, আর কয়েক মাস আগেই মদ খাওয়ার অপরাধে আন্ডারএজ ড্রিঙ্কিং এর জন্য একে গ্রেপ্তার করা হয়েছিল। মাত্র 17 বছরের ছেলে এইসব কাজ করছিল? এটা তো ওর সাথে দেখা করলেই জানা যাবে। এমনিতে তো সিরিয়াল কিলাররা অ্যাডিকশনের মধ্যেই থাকে, নেশা করে, ড্রাগস নেয়। এ থাকে কোথায়? স্যার, এ চুনাপট্টিতে থাকে। চুনাপট্টি? তাহলে আর দেরি কেন, দেখা করে আসো ওর সাথে চুনাপট্টিতে। বিশ্বাসই হচ্ছে না, একটা 17 বছরের ছেলে এইসব কাজ করছে কি করে? কুনাল। হ্যাঁ, আপনারা কে? সিআইডি। সিআইডি? তোমার লজ্জা করে না?
পড়াশোনা করার বয়সে এইসব করছো? হ্যাঁ, কি স্যার? কে এসেছে কুনাল? আরে স্যার আপনারা? ঈশা তুমি এখানে কি করছো? স্যার এটা আমার মাসির বাড়ি, কিন্তু আপনারা এখানে? কুণালের সঙ্গে দেখা করতে এসেছি। কুনাল এ আমার কাজিন স্যার। কাজন? তুই তোর কাজনের চুল কেটেছিস? স্যার স্যার আমি তো স্যার ঈশা দিদির সাথে একটু মজা করেছিলাম স্যার। স্যার আমি ওই চুল কেটে দেওয়া লোকটার ব্যাপারে নিউজ পেপারে পড়েছিলাম স্যার। আমি ভাবলাম এই মজাটাও একটু ঈশা দিদির সাথে করা যাক। মা, মা আমার চুল, আর মা আমার সব ও চুল চিল্লে কেটে চিল্লে দিয়েছে। সারা বাড়ি মাথায় তুললো আর পুলিশকে ফোন করে দিল স্যার। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। সেই জন্য আমি ওই চুলগুলো ফেলে দিলাম স্যার, আর চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেলাম স্যার। তুই এত বাজে মজা করেছিস আমার সাথে। দিদি সরি। আমি তোকে কখনো ক্ষমা করব না, কখনো সরি নয়। সরি দিদি সরি সরি স্যার। স্যার আমি শুধু ঈশা দিদির চুল কেটেছিলাম স্যার, বাকি কোনো মেয়ের চুল কাটিনি আমি স্যার। আমরা তোমার কথা বিশ্বাস করবো কি করে? আপনি চাইলে আমার মাকে জিজ্ঞেস করে নিন স্যার। যে দিন ওই ঘটনাগুলো ঘটেছে ওই দিন আমি বাড়িতেই ছিলাম স্যার। তোর সব জিনিসটা মজা লাগে না জানিস? যখনই ওই মুহূর্তের কথা ভাবি ভয়ে বুকটা আমার কেঁপে ওঠে। দিদি সরি দিদি তোমার সরি। ভাগ্য ভালো যে আমরা তোমাকে অ্যারেস্ট করছি না। নিজের স্বভাব পরিবর্তন করো, নাহলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়বে তুমি। সমস্ত সিরিয়াল কিলার বা সিরিয়াল অ্যাটাকার নিজের ভিকটিমকে একটা প্যাটার্নে চুজ করে। হ্যাঁ ঠিকই বলেছো দয়া। হ্যাঁ এরকমই তো হয়। তোমার মনে আছে তো দয়া ওই কেসটা, যেখানে কিলার 40 থেকে 50 বছরের মাঝে বিজনেসম্যানকে চুজ করেছিল নিজের শিকার করার জন্য? হ্যাঁ স্যার, একটা কেসে স্যার সিরিয়াল কিলাররা তাদেরই টার্গেট করতো যাদের কাছে লাল গাড়ি আছে। ঠিক ওই রকমই এই মেয়েগুলোর কেসেও একটা ফিক্সড প্যাটার্ন আছে। স্যার সব মেয়েদেরই বয়স প্রায় 20 থেকে 35-এর মধ্যে। আর এরা সবাই ইন্ডিপেন্ডেন্ট ছিল স্যার, চাকরি করতো আর বাড়িতে একলা থাকতো। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, প্রত্যেকের চুল কিন্তু লম্বা ছিল। ছোট চুল আছে এরকম কোনো মেয়েরই চুল কাটা হয়নি। সেটাই তো মেন প্যাটার্ন, লম্বা চুলওয়ালা মেয়েদেরইও বেছে নিত। কিন্তু স্যার এর মধ্যেও কোনো বিশেষ পছন্দের ছিল না ওর। এই বানি আর দিয়া ওদের কোকড়ানো চুল ছিল, অদিতি আর চিত্রা ওদের চুল সোজা ছিল। এই যে সিরিয়াল কিলাররা হয় না স্যার, ওরা স্পেসিফিক হয় নিজের পছন্দের বিষয়ে। হ্যাঁ একটা ব্যাপার কমন, এই সব মেয়েদের পাশেও ক্যান্ডেল রেখে গেছে। হ্যাঁ এই নটটা দয়া, একটা ব্যাপার নোটিশ করেছো তুমি? কি হয়েছে স্যার? এই নটস গুলো দেখো। অদিতি আর চিত্রাকে যেভাবে বেঁধেছিল চেয়ারের উপর, নটস গুলো দেখো। এখানে এক রকমের নটস, আর দিয়া আর বাণীকে যেভাবে বেঁধেছিল এই নটস গুলো একেবারে আলাদা। দয়া, যে নটস দিয়ে দিয়া আর বাণীকে বাঁধা হয়েছিল এই নট গুলোকে বোলাইন নট বলে। বোলাইন নট যেরকম টাইয়ের হয় না, আর এই নট গুলোকে বলে ট্রিপল ব্যারেল নট। কেউ কাউকে যদি বাঁধে স্যার, তাহলে তো একই রকম গিট ব্যবহার করবে, কিন্তু ও দু ধরনের গিট ইউজ করেছে। এটা মনে হচ্ছে যে আমাদের ভুল বোঝানোর চেষ্টা করছে, কিংবা এর মানসিক পরিস্থিতি ঠিক নয়, স্কিউজোফেনিক আছে ওর। হ্যাঁ কিন্তু দয়া, সবার আগে আমাদের এটা জানতে হবে ও শিকারগুলো বাছে কি করে আর কখন বেছে নিত, আর ও শিকার বেছে নিত কোন জায়গায়। হয়তো সব মেয়েরা একই অফিসে চাকরি করত, একই জিমে যেত বা একই বিউটি পার্লারে যেত। কোনো না কোনো একটা সূত্র নিশ্চয়ই আছে, আর যেটা এদের সবাইকে এক করে দিয়েছে। কিন্তু কি? স্যার এই দিয়ার বন্ধু সমর আর নবীন, ওদের বক্তব্য যে রাতে দিয়া খুন হয় ওই রাতে ওরা নাকি ডান্ডিয়া খেলতে গেছিল প্রেমাল গ্রাউন্ডে। প্রেমাল গ্রাউন্ড? হ্যাঁ স্যার, চিত্রা ওখানেই গেছিল ডান্ডিয়া খেলতে, যেই রাতে ওর চুল কাটা হয়েছিল। অদিতি আর বাণী, খোঁজ নাও তো পঙ্কজ, যে ওরা প্রেমাল গ্রাউন্ডে গিয়েছিল কিনা। হ্যাঁ বস, ওই মেয়েটির মৃত্যু গলা টিপার কারণে হয়েছে। গলা টিপে মারা হয়েছে? স্যার এই হলো তার রিপোর্ট। স্যার, হ্যাঁ স্যার আপনার সন্দেহ ঠিক ছিল স্যার।
অদিতি আর বাণী সেই রাতেই ডান্ডিয়া খেলতে গেছিল যে রাতে ঘটনাটা ঘটেছিল। তার মানে হলো দয়া, আসামি প্রেমেল গ্রাউন্ডে যেত ডান্ডিয়া প্রোগ্রামে, আর কোনো লম্বা চুলালা মেয়েকে ও বেছে নিত নিজের শিকারের জন্য। ওখান থেকে বেরোনোর পর ওকে ফলো করে আর সুযোগ পেয়েই কাজ হাসিল করে নেয়। তাহলে তো একে ধরা কঠিন নয় দয়া। সেটা কি করে স্যার? ফেডরিক, ইঁদুরকে ধরার জন্য তাকে লোভ দেখানো হয়, তারপরে ওকে ট্র্যাপে ধরে ফেলে, আর ব্যাস ঠিক ওই রকমই শিকার ঠিক ঘুরে ফিরে আসবে প্রেমেল গ্রাউন্ডে ডান্ডিয়া প্রোগ্রামে, আর আমরা তার অপেক্ষা করব। কিন্তু স্যার নবরাত্রি তো শেষ হয়ে গেছে, তাহলে পরের বছরের জন্য ওয়েট করতে হবে। নবরাত্রি শেষ হয়ে গেছে তো কি হয়েছে, ডান্ডিয়ার প্রোগ্রাম আমরা নিজেরা অ্যারেঞ্জ করব, পুরো এরিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট করব, ব্যানার লাগাবো, আর এইবার আসামির জন্য শিকার আমরা তৈরি করব। আমরা কিভাবে স্যার? সিম্পল ব্যাপার ফেডরিক। এবারে ডান্ডিয়ার প্রোগ্রামে থাকবে একজন লম্বা কোকড়ানো চুলালা মেয়ে, আর দ্বিতীয় একটি মেয়েও থাকবে, লম্বা সোজা চুলালা একটি মেয়ে। এখন এই নকল চুলের এক্সটেনশন আসল বলে মনে হচ্ছে। সবকিছু ঠিক আছে? হ্যাঁ দয়া। ওকে ফাইন। হাই ম্যাম। হাই। ওয়াও, আপনি তো খুব সুন্দরী। আপনার মেকআপ খুব সুন্দর হয়েছে, স্পেশালি আপনার কার্লি হেয়ার খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আপনার ড্রেসটা খুব সুন্দর। থ্যাংক ইউ। তোমার ড্রেসটাও খুব সুন্দর। ওহ থ্যাংক ইউ। তবে আপনার চুলটা খুব সুন্দর। স্ট্রেট করিয়েছেন নাকি ন্যাচারালি এরকম? প্রকৃতির দান এটা। ও শোনো, আমার পাশে একটা ছেলে ডান্স করছে, একটু গন্ডগোলের মনে হচ্ছে।
হ্যাঁ সারিকা, কোথায় ও? আমার পাশেই ছিল। এখানে ছিল, তাহলে গেল কোথায়? রবি, স্যার। তুমি যাও, আমি তোমার পিছনেই আছি, ডোন্ট ওয়ারি। ওকে স্যার। হ্যাঁ অভিজিৎ, আমি রবির পিছনে যাচ্ছি, তুমি সারিকার পিছনে থেকো। ওকে, আমি সারিকার পেছনে যাচ্ছি। ওকে। সারিকা, হ্যাঁ ঘাবড়িও না, আমি তোমার পেছনে যাচ্ছি, তুমি নিশ্চিন্তে যাও। ওকে। ওফো, এখানে তো কোনো অটো বা ট্যাক্সি কিছুই পাচ্ছি না। মনে হচ্ছে বাড়ি পায়ে হেঁটেই যেতে হবে। স্যার, কেউ পিছু নিয়েছে নাকি? না, এখনো পর্যন্ত কাউকে দেখতে পেলাম না। তুমি এগিয়ে যাও, যদি কেউ তোমায় ফলো করে। দয়া, আমার মনে হয় কেউ আমাকে ফলো করছে। কাউকে দেখতে পাচ্ছ? না সারিকা, অল ক্লিয়ার। ওকে। স্যার। সব ঠিক আছে? স্যার, হয়তো আজকে অ্যাটাকার ডান্ডিয়া খেলতে আসেইনি, নয়তো স্যার অন্য মেয়ের পিছনে গিয়েছে। দেখা যাক, আর একটু অপেক্ষা করি। সারিকা, সব ঠিক আছে? সারিকা, কি হলো? মনে হচ্ছে সারিকার উপর অ্যাটাক হয়েছে। সারিকার উপরে অ্যাটাক হয়েছে পুরবি, আমি ওখানে যাচ্ছি। স্যার, আমিও আসছি। ও নো, সারিকা তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি। হট। আরে, এ তো ওই ছেলেটা যে ওখানে ছিল। চুল কাটার প্রচুর শখ তোর, হ্যাঁ? তোর জন্য সেলুন খোলাচ্ছি আমরা। বল, দিয়াকে কেন মেরেছিস? না 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 স্যার, আমি কাউকে মারিনি। কথা বলছিস? না স্যার, আমি কাউকে মারিনি স্যার, সত্যি বলছি। মেয়েদের চুল কাটিস? হ্যাঁ, দেখি কি এসব। সাইনোফোলিমাস। সাইনোফোলেমাস? এটাতে তো মানুষ বড় জোর সেন্সলেস হতে পারে, মরে যেতে পারে না। স্যার, আমি বলেছিলাম তো স্যার, আমি কাউকে মারিনি। আমি শুধু মেয়েদের অজ্ঞান করবার জন্য এটা ব্যবহার করতাম, যাতে করে ওদের চুলগুলো ভালোভাবে কাটতে পারি। দিয়াকে মেরেছিস কিভাবে? হ্যাঁ স্যার, আমি মারিনি স্যার, বিশ্বাস করুন, আমি মারিনি। আচ্ছা সারিকা, আচ্ছা এটা কি পসিবল যে এই কেমিক্যালস দিয়ে দিয়ার খুন হতে পারে? যদি ওর এতে অ্যালার্জি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ওর মৃত্যু হতে পারে, আদারওয়াইজ। তাহলে দেখো একবার টেস্ট করে কি জানতে পারা যায়। হ্যাঁ, টেস্ট করে দেখছি। আর তুই চল, তোর বিরুদ্ধে চুল কাটা হবে, চল।
আচ্ছা, পুরবী কোথায়? ওর তো এখানে আসার কথা ছিল। পুরবী তো ও তো ফোন তুলছে না। পুরবী ল্যান্ডলাইনে ট্রাই করো। রিং হয়ে যাচ্ছে। পুরবী, পুরবী, আচ্ছা অপরাধী তো আমাদের সঙ্গে ছিল, তাহলে এগুলো করলো কে? তার মানে দুজন রয়েছে, আর দুজনে একই রকমের অপরাধ করছে। পুরবী, পুরবী, ঠিক আছো? কি হয়েছিল? স্যার ঠিক ওই রকমই হয়েছে। প্রথমে বাড়ির লাইট চলে গেল, আর তারপর আমার চোখে একটা তীব্র আলো পড়লো, আর আমি অজ্ঞান হয়ে গেলাম। কি? কিন্তু স্যার এই সব কিছু কিন্তু একটা মেয়ে করছিল। মহিলা? ওখানে ছেলে আর এখানে মেয়ে, ব্যাপারটা কি? কোনো ব্যাপার না, চুল তো কেটে নিয়েছে, এবার এই কাটা চুল দিয়েই ওকে আমরা খুঁজে বের করব। দেখুন সুমন ম্যাডাম, আপনি একটু বেশি ডিমান্ড করছেন। দেখুন গগন বাবু, আপনি যে কাজটা দিয়েছেন না সেটা খুব সোজা নয়, খুবই বিপজ্জনক। আপনাকে আমাদের টাকা বাড়াতেই হবে। ঠিক আছে, আমার উপর ভরসা রাখুন, আমি পরে বাড়িয়ে দেবো। পরে নয়, এখনই বাড়ান। এটা কি গগন স্যার? এই দেখুন, চুলের ভেতর কি অদ্ভুত একটা উকুন। আগে কখনো এরকম উকুন দেখিনি। আর দেখবেও না, কারণ এই উকুনগুলো সিআইডির হয়ে কাজ করে, আর এর নাম হলো মাইক্রোস্কোপিক ট্র্যাকিং ডিভাইস। আর এই জন্যই আমি তোমাকে আমার চুল কাটতে দিয়েছি, যাতে এটার সাহায্যে এখানে পৌঁছতে পারি আর জানতে পারি আসলে ব্যাপারটা কি। স্যার আমার কোনো দোষ নেই, আমি গগনবাবুর থেকে টাকা পেয়েছিলাম এসব করার জন্য। গগনবাবু টাকা দেবে, আর যদি বলে কুঁয়োতে লাভ দিতে তো তুমি দিয়ে দেবে? এখন বলো, কেন করিয়েছো তুমি এসব? আমি যে কথাগুলো বলবো সেটা একটু আশ্চর্যজনক আপনার নিশ্চয়ই লাগবে, কিন্তু এটা সত্যি যে আমাদের ব্যবসায় মানুষের চুলের দাম সোনার দামের থেকে কম নয়। কোটি কোটি টাকা রোজগার হয় এখান থেকে। উইক্স, হেয়ার এক্সটেনশন, নকল আইল্যাশেস, ফার্টিলাইজার আর অ্যামিনোসিডের মতো প্রচুর জিনিস তৈরি হয়। স্যার আপনি ভাবতেও পারবেন না যে এই চুল দিয়ে কি কি তৈরি করা যায়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তুমি অনেক জ্ঞান দিয়েছো, কাজের কথা এসো। এসব কেন করছিলে? এই পুরো শহরে এই একটাই ফ্যাক্টরি আছে যে হেয়ার প্রসেসিং এর কাজ করে, সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ এই মানুষের চুলের সাপ্লাই কমে গেল। এই শহরের মেয়েদের মনে হঠাৎ করে এই ধারণাটা কি করে চলে এলো যে চুল বড় করতে হবে, আর সবাই চুল বড় করতে লাগলো। এই সময় আমি ভাবলাম যে কিছু একটা এরকম প্ল্যান করতে হবে যাতে এই মেয়েরা নিজে থেকেই চলে আসবে নিজেদের লম্বা চুল ছোট করবার জন্য। তাই তুমি ভাবলে যে এমন একটা ভয় তৈরি করা যাক শহরে, যাতে মেয়েরা ভয় পেয়ে গিয়ে নিজেই নিজেদের চুল কেটে ফেলে, হ্যাঁ? আর তোমার জন্য লাভই লাভ। হ্যাঁ, আর সেই জন্যই এই কাজের জন্য আমি দুজন লোককে রেখেছিলাম, সুমন আর রাজু। স্যার আমরা দুজন ডান্ডিয়াতে গিয়ে লম্বা চুলওয়ালা মেয়েদের খুঁজি, আমি স্ট্রেট চুলওয়ালা মেয়েদের, আরও কার্লি চুলওয়ালা মেয়েদের। আমরা ওদের পিছু নিয়ে ওদের বাড়ি অবধি যাই, 800 লুমিনের জোরালো আলোর ফ্ল্যাশ লাইট ওদের চোখে আমরা ফেলি, তারপরে আমরা কেমিক্যাল দিয়ে ওদের অজ্ঞান করি, ওদের চুল কাটি, তারপর আমরা ওখান থেকে পালিয়ে যাই। ঠিক আছে,
এটা তো বুঝলাম কেন আর কিভাবে করতে, কিন্তু এইসব করতে গিয়ে দিয়াকে খুন করলে কেন? স্যার আমি মারিনি ওকে, জানি না কি করে মারা গেল। হয়তো সেই সমস্ত কেমিক্যালের জন্য যা দিয়ে তোমরা মেয়েদের অজ্ঞান করতে। হয়তো ওই কেমিক্যালের জন্য ওর অ্যালার্জি হয় আর তাতেই ওর মৃত্যু ঘটে। স্যার আমি কি করে জানবো যে ওর অ্যালার্জি ছিল? আর এরকম আপনারা আমায় মিথ্যে খুনের মামলায় গ্রেপ্তার করতে পারেন না। হ্যাঁ ডক্টর সালুকে। অভিজিৎ, আমি ওই মেয়েটার বডিটা টেস্ট করেছিলাম। ভাই, ওর তো জেলোফলেমাস নামের কেমিক্যালের কোনো অ্যালার্জি নেই। অভিজিৎ, দিয়ার মৃত্যু হয়েছে গলা টেপার কারণে। আরো একটা কথা, আমি ওর ফুসফুসের মধ্যে একটা ফাইবারের টুকরো পেয়েছি, কোনো কাপড়ের ফাইবার। তার মানে এটা পরিষ্কার যে কেউ কোনো কাপড় দিয়ে অথবা কোনো বালিশ দিয়ে ওর মুখটা চেপে ধরেছিল, সেই কারণে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে আর মারা গেছে। তার মানে দিয়ার চুল কাটার পরে আর আমাদের পৌঁছানোর আগে অন্য কেউ নিশ্চয়ই ছিল দিয়াদের বাড়িতে, যে দিয়ার মুখটা বালিশ দিয়ে চেপে ধরেছিল আর দিয়া মারা যায়। মানে খুনির এই চুল কাটার সঙ্গে কোনো সম্পর্কই নেই? হ্যাঁ পঙ্কজ, এই খুনি অন্য কেউ, অন্য কেউ। খুনি ওদের দুজনের মধ্যেই কেউ একজন, ওদের দুজনের মধ্যে যাদের দিয়া SOS মেসেজ পাঠিয়েছিল। সমর, তোমার মোবাইল ফোনটা সাইলেন্ট মুডে ছিল, এই জন্য দিয়ার পাঠানো SOS মেসেজ তুমি দেখতে পাওনি। হ্যাঁ স্যার। আর নবীন, তোমার ফোনের ব্যাটারি চলে গেছিল, তাই তো? রাইট স্যার। মিথ্যে। স্যার আমরা মিথ্যে কথা কেন বলবো স্যার? তাহলে কি মোবাইল কোম্পানি মিথ্যে কথা বলছে? হ্যাঁ, এটা ওদেরই রিপোর্ট। এই রেকর্ড অনুযায়ী পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোমরা দুজন তোমাদের বাড়িতে ছিলে না। স্যার আমি আমার বাড়িতেই ছিলাম স্যার। আবার মিথ্যে, মিথ্যে বলছো তুমি। তুমি রাধিকার বাড়িতে ছিলে, রাধিকার বাড়িতে। রাধিকা? স্যার আমি কোনো রাধিকাকে চিনি সেই না। রাধিকা তোমার দ্বিতীয় গার্লফ্রেন্ড, যার জন্য তুমি দিয়ার সঙ্গে ব্রেকআপ করতে চাইছিলে। ওহো, আমরা কি করে জানতে পারলাম? সেটা আসলে এই ডায়েরির জন্য, দিয়ার পার্সোনাল ডায়েরি। চিনতে পারলে? এর মধ্যে ওর সব কথা লেখা রয়েছে। তোমায় খুব ভালোবাসতো, তাই না? অতটাই ভালোবাসতো যতটা নবীন ভালোবাসতো দিয়াকে। কি? নবীন তুই দিয়াকে ভালোবাসতিস? হ্যাঁ, এত ভালোবাসতো যে সবসময় দিয়ার সিকিউরিটির কথা চিন্তা করতো, আর সেই কারণেই ও ওকে এই পেন্ডেন্ট এনে দিয়েছিল। আর SOS মেসেজ পাওয়ার পরে ও খুব তাড়াতাড়ি ওর বাড়িতে পৌঁছেছিল। তো নবীন সেই রাতে কি হয়েছিল সেটা তুমি বলবে নাকি আমরা বলবো? স্যার ওই রাতে দিয়া 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 ওঠো, দিয়া জল, দিয়া 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 ওঠো, দিয়া দিয়া তুমি 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 ঠিক আছো? দিয়া এসব কে করেছে? তোমাকে কে বেঁধেছে? সমর কোথায়? কি বললে তুমি? সমর কোথায়? আমি আমার সব কাজ ছেড়ে তোমার কাছে ছুটে চলে এলাম, আর তুমি এখন বলছো সমর কোথায়? SOS মেসেজ তো ও পেয়েছে, তাহলে ও সাহায্য করতে কেন এলো না যখন তোমার ওকে সব থেকে বেশি প্রয়োজন? দিয়া শোনো, যদি এই দুনিয়ার সব থেকে বেশি কেউ তোমায় ভালোবাসে, তবে শুধু সেটা আমি, আর কেউ নয়, সমরও নয়। নবীন, আমি তোমার ভাবনাকে সম্মান করি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। প্লিজ এইসব ছাড়ো, আর প্রথমে আমাকে খোলো আর পুলিশকে ডাকো। মনে হচ্ছে কেউ আমার চুল কেটে দিয়েছে। কেটে যাওয়া চুল তো আর ফেরত পাবে না, কিন্তু ভেঙে যাওয়া হৃদয় দ্বিতীয়বার আর জুটতে পারে না। নবীন, নবীন কোথায় যাচ্ছ? নবীন, কি করছো নবীন? নবীন, নবীন! যদি আমি দিয়াকে এত না ভালোবাসতাম, তাহলে আমি হয়তো ওর প্রাণও নিতাম না। ভালোবাসা, যাকে তুমি ভালোবাসা বলছো সেটা ভালোবাসা নয়, স্বার্থপরতা। যদি তুমি দিয়াকে সত্যিই ভালোবাসতে, তাহলে ওর খুশিটাকেই তুমি নিজের খুশি মনে করে নিতে, কিন্তু না, তুমি শুধুমাত্র ওকে পেতে চেয়েছিলে, ব্যাস। নিজের ভালোবাসা বাঁচাতে সবাই নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দেয়। ভালোবাসার গলা টেপে না, ভালোবাসার মিথ্যে নাটকে তোমাকে খুনি তৈরি করেছে।
নিজেরই ভালোবাসাকে তুমি খুন করে দিয়েছো, মেরে ফেলেছো দিয়াকে। তোমার হয়তো ফাঁসিই হবে। শীতল, নিখিল দাঁড়া, দাঁড়া, শীতল, দাঁড়া। শীতল, চোখ খোলো, শীতল। শি ইজ ডেড স্যার। তোমাদের জন্য আমার শীতল আমাকে ছেড়ে চলে গেল। ছাড়বো না আমি তোমাদের। তোমার স্ত্রীর মৃত্যুর জন্য আমরা দুঃখিত, কিন্তু তার জন্য দায়ী আমরা নই, তুমি। না তুমি অপরাধের রাস্তায় হাঁটতে, আর না তোমার পাপের শাস্তি তোমার স্ত্রীকে ভোগ করতে হতো। কাজের শাস্তি কে পাবে এটা ভবিষ্যৎ বল। কি ব্যাপার অভিজিৎ, খুব অস্থির দেখাচ্ছে, কি হয়েছে? আরে ভাই, ওই একটা ভিডিও কল আসবে, তার জন্যই ওয়েট করছি। ভিডিও কল? এর আগে তোমাকে কখনো ভিডিও কলে কথা বলতে দেখিনি। কোনো বিশেষ ব্যাপার কি? আরে ভাই, তুমিও না প্রত্যেকবারই। আরে তেমন কিছু নয়। আরে আমাদের কেতনবাবু ছিলেন না, ওই ক্রাইম ব্রাঞ্চের। হ্যাঁ হ্যাঁ, কেতনবাবু, মনে পড়েছে। আরে উনি বললেন যে 12:30টার সময় আমার সঙ্গে ভিডিও চ্যাট করতে চান, আমায় সারপ্রাইজ দেবেন, সেই জন্যই ওয়েট করছি। ও স্যার কেমন আছেন? কেতন স্যার, আরে আপনাকে তো একদম ফিট মনে হচ্ছে। আরে কেন পেছনে লাগছো বাবা? জানো, রিটায়ারমেন্টের পরে বডিটা একটু বেড়ে গেছে, একটু এক্সারসাইজ করতে হবে। আরে না না স্যার, সত্যি বলছি, আপনাকে খুব স্মার্ট লাগছে। হ্যাঁ, আচ্ছা এটা বলো, তুমি তোমার বিয়ের কার্ড কবে পাঠাচ্ছ? আরে স্যার আপনিও না, দেখুন স্যার, আপনি সিনিয়র, আপনি আগে করবেন, তারপরে আমি করব। আমি লাইন ভেঙে আগে কি করে যাব স্যার? হ্যাঁ, আরে ভাই, নতুন বাড়ি কিনেছি, ব্যাস ওরে বাড়ির মাল কিনে চলে আসবে, না হলে এই বয়সে আর কে মেয়ে দেবে বলো? আরে স্যার, আশা নিয়েই আমরা সবাই বেঁচে আছি। কোথায় বাড়ি কিনেছেন আপনি? ফার্ম হাউস নিয়েছি ওয়াসিতে। হ্যাঁ, চলে এসো রোববার, একসাথে লাঞ্চ করব। অবশ্যই স্যার, অবশ্যই যাব। এখন তোমাকে আমি এই ঘরটা দেখাচ্ছি, দেখো ঘরটা কেমন দেখতে। এই যে দেখো, এবার আমি তোমাকে দেখাবো আমার স্টাডি রুম। অভিজিৎ, এবার দেখো, দেখাচ্ছি তোমাকে দারুণ জিনিস, ফার্স্ট ক্লাস। দেখলে অভিজিৎ, এটা হলো আমার স্টাডি রুম। স্যার খুব ভালো হয়েছে, খুব ভালো। স্যার রুমটা একটু খালি খালি লাগছে, যখন ফার্নিচার এসে যাবে রুমটা কিন্তু দারুণ লাগবে স্যার। স্যার কি হলো? ও নো স্যার, কি আরে হয়েছে? ভাই, স্যারকে কেউ ছুরি মেরে দিয়েছে। ছুরি মেরে দিয়েছে? কোথায়? কে মেরেছে ছুরি? বুঝতে পারছি না। কিন্তু তুমি তো ভিডিও চ্যাট করছিলে ওর সাথে না? হ্যাক করছিলাম, কিন্তু হঠাৎ করে এই ছুরি কোথা থেকে এলো আর কিভাবে ওনার লাগলো কিছুই বুঝতে পারলাম না। কি? তুমি ঠিক আছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি না এসব কি করে হয়ে গেল। স্যার, স্যার, কেতন স্যার তো 100 জনেরও বেশি আসামিকে জেলে পৌঁছেছেন। হতে পারে ওদের মধ্যেই কোনো একজন আসামি এই সব করেছে। হ্যাঁ, কিন্তু কিভাবে, কখন? কেতন স্যার আমার সঙ্গে কথা বলছিলেন, এইখানে বসেছিলেন, ওনার পিছনে কেউ ছিল না।
তাহলে হঠাৎই ছুরিটা কে মারলো আর কিভাবে মারলো? তুমি একদম শিওর যে ঘরের মধ্যে আগে থেকে কেউ ঢুকে বসেছিল না? আরে না ভাই, কেতন স্যার ভিডিও চ্যাটে উনি পুরো রুমটা দেখাচ্ছিলেন, আমরা কথা বলছিলাম, আর রুমটা দেখো, এখানে কোনো জায়গাই নেই, সব কিছু তো খোলা, কেউ কোথায় কিভাবে লুকোতে পারে? তুমি বলেছো যে তোমার সামনেই কেতনবাবু দরজা খুলে ভেতরে এসেছেন। হ্যাঁ, উনি এই দরজাটা খুললেন, ভিতরে ঢুকলেন, আর উনি দরজাটা বন্ধও করেছিলেন। তাহলে তো পরিষ্কার ব্যাপার, খুনি এই ঘরের মধ্যে আগে থেকেই ছিল, পরে আসেনি। আর সেটাই তো ভাই আমি দেখতে পেলাম না কেন? আরে আমার কথা ছাড়ো, ইনি কেন দেখতে পেলেন না? স্যার, এই রুমটাতে আসার আর কোনো রাস্তা নেই, এই দরজাটা ছাড়া। জানলা টানলা কিছুই নেই। পুরবি, এই রুমটা আবার ভালো করে চেক করো, কোনো না কোনো গুপ্তগত হতেই হবে এই রুমের। স্যার স্যার আমি 3 বার চেক করেছি, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কোণা, সবকিছুই। সত্যি এই রুমে আসার আর কোনো রাস্তা নেই। কোনো না কোনো গুপ্ত রাস্তা তো হবেই এই রুমের, কিছু গন্ডগোল আছে এখানে, না হলে এটা সম্ভব নয় যে অভিজিৎ ওই খুনিকে দেখতে পায়নি। এই কেতনবাবু এখানে একাই থাকতেন না? হ্যাঁ, একাই থাকতেন, এখানে কেয়ারটেকার থাকতো। তাহলে এটা জানতে হবে যে কে কে ওনার সঙ্গে দেখা করতে আসতো, আর কে কে জানতো কেতনবাবুর এই নতুন বাড়ির ব্যাপারে। পঙ্কজ স্যার, এই কেয়ারটেকারকে ডেকেছো তুমি? হ্যাঁ স্যার, কথা হয়েছে, আসছে। ফ্রেডি, প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্ট নেবে, একটাও যেন বাদ না যায়। হ্যাঁ স্যার, প্রতিটা কোণের ফিঙ্গারপ্রিন্টস তুলে আনবো স্যার। স্যার, আমি তো দুদিনের ছুটিতে গেছিলাম, আমি কি করে জানবো যে এরকম এত বড় একটা ঘটনা ঘটে যাবে? তুমি ছাড়া এখানে আর কে কে আসতো? কেতন স্যার আর কার্পেন্টার। কতজন কার্পেন্টার ছিল? 3টে। আর কতদিন ধরে কাজ করছিল? প্রায় 1 মাস ধরে। 1 মাস ধরে? তার মানে ঘরের কোনা কোনা ওরা জানতো। এই কার্পেন্টার কেতনবাবু কোথা থেকে এনেছিলেন? ওনার পরিচিত ছিল নাকি কেউ পাঠিয়েছিল? না স্যার, ওরা কেতন স্যারের জানাশোনা লোক ছিল, কারণ ওরা কেতন স্যারের আগের বাড়িতেও কার্পেন্টারের কাজ করেছে। তুমি শিওর যে আর কেউ আসেনি? না স্যার। হ্যাঁ, মনে পড়েছে স্যার, 2জন অচেনা লোক এসেছিল, একজন কোনো এক ইন্টারনেট কোম্পানি থেকে এসেছিল, আর দ্বিতীয়জন ওয়াটার পাইপলাইন চেক করতে এসেছিল। ওরা পুরো বাড়ি ঘুরে দেখেছিল। স্যার এর জন্য আমাকে বকেছিলেন। কেন বকেছিলেন? কেননা আমি ওদের ভেতরে আসতে দিয়েছিলাম। স্যারের ওই 2জনের প্রথম থেকে আসার কোনো খবর ছিল না, আর স্যার ইন্টারনেট কানেকশনের জন্য কাউকে কিছুই বলেনি। আর এটা কবেকার ঘটনা? এটাই 2-3 সপ্তাহ আগের কথা। ও, মনে হচ্ছে এই দুজনেই কোনো গন্ডগোল করেছে। আচ্ছা, 5 বছর আগে তোমরা যখন এই কেসটা সলভ করেছিলে, তখন কেতনবাবু ছাড়া এই টিমে আর কে কে ছিল? আমি, পুরবী, কেতন স্যার আর মহেন। ওই মহিলার প্রাণের ঝুঁকি আছে, আর ওইখানে আশেপাশেই আছে। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি পৌঁছে যাব। আর 15 মিনিট লাগবে ওই ওয়ার হাউস, আমরা এসেই গেছি। স্যার, এখানে তো কোনো মহিলাকে দেখতে পাচ্ছি না, আর ওই অপরাধীও নেই। ওটা কোনো মিথ্যে কল ছিল না তো? কোনো কারণ তো হবেই যে কেউ আমাদের ফোন করে এখানে ডাকলো, আর সেই কারণেই আশেপাশেই আছে।